আমি এবার হুমায়ুন কবিরের প্রসঙ্গে আসি, যে অনেকের মনে কিন্তু, যেহেতু পার্থদা প্রথম বক্তা ছিল, এই সংশয় জাগছে, ওপেন ফোরামে তার উত্তর খোঁজা যাবে, যে হুমায়ুন কবির আর তৃণমূলের মধ্যে আমরা একটা মক ফাইট দেখছি না তো। পার্থদারাই বহুবার বলেছেন যে দলে থাকাকালীন, হুমায়ুনদা আমার পাশে ডান পাশে আছেন স্টেজে, যে প্রায় প্রতিদিন নিয়ম করে হুমায়ুন কবির দলের বিরুদ্ধে, এমনকি দলনেত্রীর বিরুদ্ধে একটার পর একটা মন্তব্য করেছেন, তার যা মনে হয় বলেছেন। এমনকি এত দূরও বলেছেন যে ওনার ওই 70% আর 30%-এর যে ভয়ঙ্কর মন্তব্যটা, সেটা তিনি করেছিলেন স্বয়ং দলনেত্রীর নির্দেশে, ভোট মেরুকরণ করার জন্য। কিন্তু এত কিছুর পরেও মাসের পর মাস, বছরের পর বছর হুমায়ুন কবিরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, দু একবার যা জানি মৃদু বকুনি ছাড়া। এমনকি ভরতপুরের এই বিধায়ককে তৃণমূল সাসপেন্ড করলেও তার পুত্র গোলাম নবী আজাদ এখনও তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্য। এমনকি তিনি তৃণমূল পরিচালিত বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এখনও। আমার ভুল হলে হুমায়ুনদা পরের বক্তা শুধরে দেবেন। সুতরাং হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করার সময় থেকে যে জল্পনাটা মাথাচাড়া দিচ্ছে, সেটা এই যে হুমায়ুন কবির আলাদা ভোটে লড়ে ভোটের পর আবার তৃণমূলেই মিশে যাবেন না তো, পুরোটাই হয়তো ছায়াযুদ্ধ। আমার পরের বক্তা অবশ্যই সেই হুমায়ুন কবির যাকে ঘিরে নানা বিতর্ক থাকলেও কোনো সন্দেহ নেই যে ইদানিংকালে বেলডাঙ্গায় তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস, তার এই সদ্য গঠিত রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি এবং তিনি নিজে রাজ্য রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। আমার পরের বক্তা হুমায়ুন কবির। এখন থেকে ফ্লোর ক্রস করবেন না। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি এই যুক্তিতর্ক অনুষ্ঠানে এবিপির আনন্দের পক্ষ থেকে, বিশেষ করে সিনিয়র এডিটর সুমনবাবু আমাকে যেখানে সুযোগ দিয়েছেন আসার, আমি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার পুরনো দল, এই অনুষ্ঠানের প্রথম বক্তা সাংসদ পার্থ ভৌমিক, অন্যান্য অতিথিবর্গ, সকলকেই শ্রেণীমতো নমস্কার, আদাব জানাই। আমাদের এই যে বিশেষ অনুষ্ঠান যুক্তিতর্কতে অংশগ্রহণ করে আমি আজকের দিনে অনুষ্ঠানের পরিচালনা যিনি করছেন সেই সুমনবাবুর কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, যে নিশ্চয়ই আমি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত জোড়া ফুল চিহ্নে 69 ভরতপুর বিধানসভার সদস্য, আজও আছি। দল আমাকে 4 ডিসেম্বর সাসপেন্ড করেছে। আমি হাসি মুখে সেই সাসপেনশন গ্রহণ করেছি, মেনে নিয়েছি। কিন্তু আজকে যে পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ভারতীয় জনতা পার্টির বি টিম বলা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির পয়সা নিয়ে হুমায়ুন কবির রাজনীতি করছে, এসব আখ্যা দেওয়া হচ্ছে, আমার পার্থবাবুর উদ্দেশ্যে এবং বাংলার মানুষকে জানাতে ইচ্ছা করছে, যেদিন 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের দলটা জন্ম নিয়েছিল, তারপরে 98 সালেই প্রয়াত ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজিকে হুমায়ুন কবির মুর্শিদাবাদে আহ্বান করে এনেছিলেন, না 30 বি হরিশ চ্যাটার্জির, যিনি মালকিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তিনার মায়ের কাছে অটল বিহারী বাজপেয়ীজি গীতা, আমি যদি ভুল না বলে থাকি, গীতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির মা, তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আর উনিও সেই অটল বিহারী বাজপেয়ীজির
পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তাহলে সেটা কোন লিঙ্ক ছিল? সেটা কোন সাংবিধানিক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সেদিনকে কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছিল? আজকে যখন আমি 2011 সালের 34 বছরের লেফট ফ্রন্টের গভর্নমেন্টের বিরুদ্ধে লাগাতার বাংলার নেত্রী, বিরোধী নেত্রী, কখনো কুচবিহারে চাষিদের উপরে গুলি চললে, কখনো জলঙ্গির পদ্মায় বাস পড়ে গেলে, কখনো হরিহরপাড়ায় মানুষের মধ্যে খুনোখুনি হানাহানি ঘটলে, যখন বাংলার নেত্রী বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে যেতেন মানুষের সমস্যায় সমাধান করার জন্য। 2011 সালের 13ই মে সেই ঐতিহাসিক দিন আসলো, যেদিন 34 বছরেরও বেশি সময় ধরে 1977 সালের 21শে জুন যে প্রয়াত কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর একজন ব্যারিস্টার প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানার অবসান ঘটিয়ে তারপরে দীর্ঘ 34 বছরের পর যখন বাংলার মানুষ আমাদের বাংলার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীকে মূল যে সাংবিধানিক চেয়ার, বাংলার মসনদ, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালেন, যেদিন তিনি 20শে মে 2011 শপথ নিয়েছিলেন, আমিও সেই শপথ অনুষ্ঠানে ছিলাম। কংগ্রেসের 65টা সিটে আইএনসির প্রার্থী হিসাবে লড়াই করে 42 জন নির্বাচিত হয়েছিলাম, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। আর এই 42-এর মধ্যে গোটা মুর্শিদাবাদে 1/3 14 জন আমরা আইএনসি ছিলাম, এবং 7 জন যে 34 বছরের লেফট ফ্রন্টের শাসন, তাদের দলেরও 7 জন প্রতিনিধি, 22-এর মধ্যে 14 আইএনসি, 7 লেফট ফ্রন্ট, আর একটা মাত্র সিট সেদিন সাগরদিঘি প্রয়াত সুব্রত সাহা, আমার শ্রদ্ধেয় দাদার মতো ছিল। সে অনেকবার বিধানসভায় কখনো জলঙ্গি, কখনো নবগ্রাম, কখনো জায়গায় বরকত গনি খান চৌধুরীর সাহায্যে আইএনসির টিকিট নিয়ে বারবার পরাজিত হওয়ার পর মাত্র 48,000 ভোট সুব্রত সাহার পক্ষে পড়ল। তার এগেইনস্টে 3 জন প্রার্থী, একটা ন্যাশনাল কংগ্রেসের আমিনুল ইসলাম, আর একজন সিপিএমের মুসলিম, আর একজন আজমল সাহেবের পার্টির, তিনিও মুসলিম। 3 জনের ভোট কাটাকাটি, কেউ 41,000, কেউ 39,000, কেউ 32,000, মধ্যেখানে 48,000 ভোট পেয়ে মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে সুব্রত সাহা নির্বাচিত হলেন। মন্ত্রিসভা গঠন হলো। প্রায়ত সুব্রত সাহা মহাশয়কে একটা প্রতিমন্ত্রী দেওয়া হলো, যেহেতু তিনি একাই নির্বাচিত হয়েছিলেন। বাকি বিরোধী দলের আরও একজন হয়েছিল, 2 জন, তারা কংগ্রেসের জোটে ছিল, আবু হেনা প্রায়ত, আর একজন এখনও প্রাক্তন এমএলএ বহরমপুরের মনোজ চক্রবর্তী। আরও ছিলেন বরকত সাহেবের ভাই ছিলেন, আরও কুচবিহারের ছিলেন, আলিপুরদুয়ারের ছিলেন, আর আজকে যিনি তৃণমূলের অন্যতম মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া, তিনিও সেদিন কংগ্রেসের এমএলএ হিসেবে মন্ত্রিত্বে ছিলেন। তো সেই মানস ভূঁইয়াকে কেন সবংয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কেন খুনের মামলা দেওয়া হয়েছিল, কিসের স্বার্থে দেওয়া হয়েছিল? শুধুমাত্র কি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য? মানস রঞ্জন ভূঁইয়ার মতো একটা লোককে আমরা একসময় সিপিএমের রাজত্বে বর্ধমানের মঙ্গলকোটে আমাদের মানস রঞ্জন ভূঁইয়াকে দেখেছিলাম। তিনি ধানের জমি দিয়ে ছুটছেন, জুতো দুটো বগলে নিয়ে আর ডান কানে ফোন নিয়ে, বুদ্ধবাবু আপনার ক্যাডাররা আমাকে মেরে ফেলছে, আপনি বাঁচান বাঁচান বাঁচান। এরকম ঘটনারও আমরা সাক্ষী ছিলাম।
বা হয়েছি। আজকে সুমনবাবুর কথার পরিপ্রেক্ষিতে বলছি, আজকেই 13 জনের সাজা হয়েছে। হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস। তারা যে গ্রামে জাফরাবাদে বসবাস করত, সেখানে মাত্র 18% সনাতন ধর্মাবলম্বী মানুষ অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ বসবাস করত। বাকি তাহলে 82% মুসলমান সম্প্রদায়ের বাস। আপনাদের দলের খলিলুর রহমান জঙ্গিপুরের এমপি। ঘটনা যখন ঘটে তখন মালদা দক্ষিণের মধ্যে পড়ে শামশেরগঞ্জ বিধানসভা, সেটা না হয় ঈসা খান চৌধুরীর এলাকা, কিন্তু এমএলএ তৃণমূল কংগ্রেসের আমিরুল ইসলাম 16তে নির্বাচিত হয়েছিল। 16তে যেদিন দিদির টিকিট ঘোষণা করেছিলেন, সেদিন দুপুর পর্যন্ত তিনি ব্লক কংগ্রেসের সভাপতি। আজকে যিনি এলওপি, ইনার দয়ায়, এনার রেকমেন্ডে ব্লক কংগ্রেসের সভাপতি 16তে টিকিট পেয়ে গেলেন তৃণমূলের জোড়াফুলের। আর এই হুমায়ুন কবির যেদিন অধীর চৌধুরীর সঙ্গে তার রাজনৈতিক সখ্যতা বা দীর্ঘদিনের সম্পর্ক, বা অনেকেই বলে অধীর চৌধুরীর কিচেন রুমের সদস্য, দীর্ঘদিন ধরে থাকার পরেও তার পারিবারিকের কোনো ব্যক্তির কাছে আঘাতপ্রাপ্ত হয়ে যেদিন আমি 12/11/2012, বারটা ছিল সোমবার, সেই সোমবারে যখন আমাকে আজকে কথা বলার মতো ঈশ্বর তার ক্ষমতা কেড়ে নিয়েছে, সেই মুকুল রায় যেদিন আমাকে বিধানসভা থেকে মুকুল রায় নিজে গিয়ে তার লালবাতিওয়ালা গাড়ি নিয়ে গিয়ে, তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, নাম্বার 2 ছিলেন, দিদির খুব কাছের লোক ছিলেন সেই মুকুল রায়। আমি তখন খাদ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য, মিটিং চলছে, বজবজের এমএলএ অশোক দেব তিনি আমার চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে আমাকে তুলে নিয়ে রাইটাসে তখন বসতেন। 12/11/2012 সোমবার। আমাদের নেত্রী সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমার যে গুরুত্ব মুর্শিদাবাদের রাজনীতিতে, অধীর চৌধুরীর বিরুদ্ধে কংগ্রেসকে দুর্বল করার জন্য, তিনি তো মেজরিটি পেয়ে গিয়েছিলেন, 182 তেনার হাতে ছিল, 42-এর সমর্থনও তেনার হাতে ছিল। কেন সেদিন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংলিশ বাজারের আর হুমায়ুন কবিরকে ডেকে নিয়েছে? আমি কোনো কন্ডিশন দিইনি, আমি শুধু একটা কথাই বলেছিলাম যে অধীরবাবুর সাথে আমার 1982 সাল থেকে সুসম্পর্ক। তিনি সেই সময় সরাসরি কোনো রাজনৈতিক দল করতেন না, আরএসপি দলের নেতা, রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী এবং দেবব্রত বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত নেতা, এবং সেই সময় আবাসন মন্ত্রী গৌতম দেব বাবু সিপিএমের, এবং আরও জেলার প্রায়ত তিমির ঘোষ, প্রায়ত মধুবাগ, শেখর সার, দাদা মানব সাহা এবং শেখর শাহ, তুষার দে, এইসব ব্যক্তিদের সঙ্গে অধীরবাবুর খুব সখ্যতা ছিল। 100 জনের টিম লিডার চালাতেন তিনি। কি কার কাজ ছিল? কোনো ব্যবসা ছিল না, কোনো বাণিজ্য ছিল না, কোনো সোশ্যালভাবে রোজগার করার কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু তিনি এরিয়ার দখল নিয়ে লোকের সাথে চাঁদা তুলে, লোকের সাথে জবরদস্তি করে তিনি চালাতেন তার টিমকে। সেই সময় একজন বহরমপুরের খাগড়া যাওয়ার রাস্তায় জল ট্যাঙ্কির মোড়ে একটা দাগ কেটে দিয়েছিল, তার নাম ছিল দেবাশিস সাহা। বলেছিলেন অধীরবাবুকে, তুমি ওই দিকটা করে খাও, গোড়াবাজারের দিকটা তুমি থাকো, ওটা করে খাও, খাগড়ার দিকে নজর দিও না। যেদিন ভোর 4টের সময় খাগড়ার জগদম্বার গলিতে তার বাড়িতে 3 তলায় সিঁড়ি বেয়ে ভোর 4টের সময় তাকে খুন করে দিয়ে আসলো অধীর চৌধুরীর নেতৃত্বে গুন্ডারা, সেদিনকে বামফ্রন্ট সরকার ছিল,
তারপরেই যে কাটরা মসজিদ মুর্শিদাবাদের ঐতিহাসিক, সেখানে কিছু আবেগপ্রবণ মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসার ছাত্ররা, তাদের অনেক মসজিদ অনেক মাদ্রাসা থাকতেও তারা আবেগবশত কাটরা মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। যে মুর্শিদাবাদ জেলায় আজকে প্রায় 70% 71% মুসলিম, বাকি 21 বা 30% অমুসলিম ভাইরা বসবাস করে। আমি যে শক্তিপুরের মানিকগড়ে বসবাস করি, আমার গ্রামের নাম নারকেলবাড়ি। আমার গ্রামে যদি 5000 মুসলিম বসবাস করে আশপাশ নিয়ে, তো আরও 4000 হিন্দু মানিকগড় ঠাকুরবাড়ি সহ সবাই বসবাস করে। আমরা আজও পর্যন্ত কোনো মানুষ খুন হয়নি, কোনো হরগোবিন্দ দাসকে খুন করতে দেওয়া হয়নি। 17 এপ্রিল 2024 রামনবমী মিছিলকে কেন্দ্র করে এই মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটা সংঘর্ষ হলো। সেই সংঘর্ষের দায় আমি নিজে, সূর্যকুমার যাদব এসপি এবং তার সঙ্গে অ্যাডিশনাল এসপি সহ তার টোটাল পুলিশের স্ট্রেংথ 17টা গাড়ি পুলিশের, তার মধ্যে এসপির কনভয় সহ রাজু মুখার্জি ওসি শক্তিপুর আক্রান্ত হলো, মাথা ফাটলো। সূর্যকুমার যাদবের সিকিউরিটির গাড়ি আক্রান্ত হলো। এই হুমায়ুন কবির দাঁড়ি থেকে মমতা ব্যানার্জির পুলিশকে সাপোর্ট দিয়ে 13টা গাড়ি আমার সুরক্ষিত জায়গায় রেখে সারা রাত্রি রাস্তায় দাঁড়িয়ে আমি মোকাবেলা করেছি, কাউকে একটা খুন হতে দিইনি। 3 জন হিন্দু ব্যক্তি আক্রান্ত হলো, তাদের পুলিশ তুলে নিয়ে মেডিকেল কলেজে নিয়ে যেতে পারছে না, কারণ যেতে গিয়ে দুপুকুরিয়া, গৌরীপুর পুরো হিন্দু এলাকা, তারা ভাবছে যে মুসলিমদের এদিকে যেতে দেবো না। আমার গাড়িতে তুলে আমি নিজে উল্টো দিক দিয়ে রামনগর ঘাট দিয়ে নদী গঙ্গার ভাগীরথী পার করে পলাশি দিয়ে বহরমপুর মেডিকেল কলেজে তাদের পাঠিয়ে সুস্থতা করেছিলাম। তারপরে আমাকে শুনতে হবে দাঙ্গাবাজ, তারপরে আমাকে শুনতে হবে গদ্দার। তাই আমাকে অনেক ভেবে চিনতে আগামী দিনে নতুন যে ইউপি জনতার উন্নয়ন পার্টি খুলতে হয়েছে। কেউ বলছেন ভোট কাটুয়া, কেউ বলছেন বিজেপির তাবেদার, কিন্তু আসল বিজেপির সঙ্গে যাদের এত তলে তলে, একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে আমার বক্তব্য শেষ করব। 13 মে 2011 যেদিন বামফ্রন্ট সরকারের পরাজয় হলো, বুদ্ধবাবু সহ মন্ত্রিসভার পরাজয় হলো, সেদিন বাংলার হিন্দু গ্রামের আরএসএসের শাখা অফিস ছিল 558টা। কার মদতে, কোন প্রশাসনের মদতে আজকে 12,000 শাখা অফিস হয়েছে আরএসএসের? এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলবেন গদ্দার, তার দলের মুখপাত্ররা আমাকে বলবে বিজেপির টাকায় আমি রাজনীতি করছি। হুমায়ুন কবিরের কারোর সঙ্গে কোনো আন্ডারগ্রাউন্ডে যোগাযোগ রাখার প্রয়োজন হয় না, আগামী দিনেও হবে না। কিন্তু আমি আগামী দিনে নতুন যে দলের জন্ম দিয়েছি, সেই দল আগামী দিনে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা পাবে। আমি এটা আমার স্থির বিশ্বাস। সুমনবাবুরা আজকের কথা নিশ্চয়ই রেকর্ডে রাখবেন। আগামী দিনে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হলে ইলেকশন কমিশনের, এবং লাস্ট যেদিন কাউন্টিং হয়ে বাংলার 294 সিটের, সেদিন আমার এই কথার কতটা গুরুত্ব সেদিন জানা যাবে। নমস্কার। ধন্যবাদ হুমায়ুনদা। দেখুন, আমি পরপর কয়েকটা কথা বলি। এক হচ্ছে তথ্যের খাতিরে বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম গীতা বন্দ্যোপাধ্যায় নয়, গায়ত্রী বন্দ্যোপাধ্যায়। বহু বছর আগে অন্য একটি চ্যানেলের হয়ে একটা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল আমার। উনি বললেন যে মিথ্যে মামলা, এ রাজ্যে তো সত্যি মিথ্যে মামলার একটা দীর্ঘ ধারাবাহিক ইতিহাস আছে, কিন্তু কালকে হুমায়ুনদা যা বলেছেন যে থানা ডাকবে তার একটা একটা করে ইঁট উনি খুলে নেবেন, তারপর উনি কটা থানার ডাক পান আমার দেখার আছে। বিশেষ করে উনি মনে করিয়ে দিলেন যে কিভাবে নিজের প্রাণ হাতে করে পুলিশের প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু হুমায়ুনদা কি দলত্যাগ করলেন অভিমান থেকে? তার কারণ ওনার বক্তব্যের 95%ই তার পূর্বাশ্রমের স্মৃতিচারণা করলেন এবং তীব্র একটা অভিমানের জায়গা থেকে। আমি জানি না, কিন্তু দেখুন এই অনুষ্ঠানের ফরম্যাট মেনে
তৃণমূলের সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক আছে কিনা সেই জল্পনা নিয়ে যেরকম পার্থদার কাছে গেছিলাম, হুমায়ুন কবির মুসলিম ভোট কেটে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছেন কিনা এই প্রশ্ন আমরা ওপেন ফোরামে আবার তুলব। দল থেকে সাসপেন্ড হয়ে সেই দিনই আমার অনুষ্ঠানে বসে হুমায়ুনদা নিজের মুখে পরিষ্কার বলেছিলেন যে মসজিদের থেকেও তার কাছে বড় মিশন হলো তৃণমূলকে ধাক্কা দেয়া। সেই দিনই বলেছিলেন কোট আনকোট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাবো। গতকাল দল ঘোষণার মঞ্চে আমি লাইভ দেখছিলাম, সেখান থেকে অবধি শুভেন্দু অধিকারী সম্পর্কে হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু অধিকারী আদ্যপান্ত একজন রাজনৈতিক ব্যক্তি, তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায়, তার সম্পর্কে কোনো বাজে ধারণা আমার নেই। এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে ইনফ্যাক্ট ঘটনাচক্রে সেই দিনও আমার সঙ্গে লাইভ অনুষ্ঠানে সরাসরি বসেছিলেন ভরতপুর থেকে, 18 মাস বিজেপির সঙ্গে ঘর করেও এসেছেন কিন্তু হুমায়ুন কবির, এটাও ভুলে গেলে চলবে না। এখন যারা এই 2 আর 2 যোগ করে 4 করছেন তারা যেটা বলতে চাইছেন যে ঠিক যেরকম মিম বিহারে বা অন্যান্য রাজ্যে সংখ্যালঘু ভোট কেটে আখেরে বিজেপির বিরাট সুবিধে পাইয়ে দেয় এবং বিজেপি বিরোধী জোটকে কার্যত পথে বসায়, পশ্চিমবঙ্গে সেই কাজটা করতেই নাকি মাঠে নেমেছেন হুমায়ুন কবির। ওপেন ফোরামে নিঃসন্দেহে হুমায়ুনদার কাছে আরও গভীরে গিয়ে এর উত্তর খোঁজা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।